তো যারা ট্রোলড হয়ে যায়, আমি শুধু এইটুকুই বলতে পারি, ভাই পড়ো না। রচনা বন্দ্যোপাধ্যায় যদি আর বানায় থাকে, তাতে কার কি এলো গেল? তিনি যদি বলেও থাকে, তাতে কি আসে যায়? সে খেটে বড় হয়েছে, সব জায়গায় খেটে রোজগার করেছে। এখন সে একটা দলে যোগ দিয়েছে বলেই সে নেগেটিভ হয়ে গেল, এটা তো উচিত নয়। আমরা মানবিক জায়গা থেকে কি ঠিক কাজ করছি? ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর আমার সঙ্গে যিনি বসে আছেন তিনি কনীনিকা বন্দ্যোপাধ্যায়। একদম প্রয়োজন পড়ে না যাকে পরিচয় করিয়ে দেওয়ার। কনিদি অভিনয়, তারপরে নাচ, সঞ্চালনা, সব নিয়ে একটা সম্পূর্ণ কনিদি। অন্নপূর্ণাই আমি বলবো। আজকে দেখতেও লাগছে ঠিক মা অন্নপূর্ণার মতো। থ্যাংক ইউ, বাট আসল জিনিসটাই মিস করে গেছো, মা। আমি তো এখন ফুল টাইম মা। আমি এক্ষুনি বলছিলাম, ফুল টাইম মা, ফুল টাইম হোম মেকার, আর তারপরে পার্ট টাইমে বাকি জিনিসগুলো করি আমি। আমার তো সেটাই মনে হয়, কারণ সকাল থেকে যে পরিমাণ খাটতে হয়, এইটা কোথাও রিলিফ আমার কাছে। 5:30 থেকে উঠে থেকে সেই যে দৌড় শুরু হয়, রাত্রি 12টার সময় ছুটি হয় আর কি। তো তার মাঝে এইগুলো আমাকে বাঁচিয়ে রেখেছে। না, আমি ওটাতে পরে আসতাম। মানে আমি কাজের জায়গাটা বললাম, যদি এটাও কাজ, কিন্তু এটা আবার অন্য ধরনের কাজ। যাই হোক, এবার আমরা দেখতে পাবো নৃত্যনাট্য। অনেকদিন পর কি কনিদি? অনেক দিন পরে। আমি সেটাই বলছিলাম, সৈকতের কাছে আমি কৃতজ্ঞ। মানে সৈকত যখন আমার কাছে এই প্রজেক্টটা নিয়ে আসে, অনেক কষ্টে আমার নাম্বার জোগাড় করে আমার কাছে যখন আসে, আমি কিছু শুনিনি, মানে আমাকে না ফোন করেছিল। ও যখন বলার পরে আমি বললাম আমি করবো। ও তুমি করবে? মানে ও ভাবছিল হয়তো আমি না করে দেবো, না আমি করব। কারণ আমার মা অন্নপূর্ণার পুজো করতেন, এবং পাড়ায় অন্নপূর্ণা পুজোটা মাই প্রথম দিকে শুরু করেছিলেন, এবং শেষ দিকে মায়ের অসুস্থতার কারণে মা সেটা থেকে বেরিয়ে আসেন। এবং এই শোটি কিন্তু করা কোথাও আবার ওই মায়ের কথা ভেবেই, কারণ কোথাও গিয়ে মা অন্নপূর্ণাকে কাছ থেকে জানতে পারা। এবং আমার মাকে সকলে মা অন্নপূর্ণার সঙ্গে তুলনা করতেন, কারণ মার কাছে কেউ এলে কখনো খালি হাতে বা খালি পেটে ফেরত যেতেন না। তো সেইটা একটা কোথাও আমার মনের মধ্যে, যখন জীবিত ছিল মা তখন কিন্তু এটাকে এতভাবে আঁকড়ে ধরিনি, কিন্তু এখন সেটাকে ভীষণভাবে আঁকড়ে ধরেছি, মা অন্নপূর্ণার পেছনে যে সাইকোলজি। একেবারে তাই। আর এই যে প্রযোজনাটা আমরা দেখতে পাচ্ছি, এবং তোমাকে আজকে আমরা রিহার্সালেই এসেছি, কি অপূর্ব তুমি নাচ করছো। আহ মানে তুমি একটা সময় তো ঝুম তারারাতে নাচ করছো, সেটা তো আমরা জানি টিভির মানুষেরা। তো মানে মানে এর মাঝে কি অনেকটা কি মানে বন্ধ করে দিয়েছিলে, চুপ হয়ে গিয়েছিলে, নাকি চলছিলই? দেখো, নাচ তো যাবে না জীবন ছেড়ে, কিন্তু হ্যাঁ দেখো, বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে একটা জীবনে বদল আসে। সেই বদলটার মাঝখানে কোথাও আমার ভালো লাগার জিনিসগুলো একটু সাবসাইড করে গেছিল তো বটে, একটু একটু পিছিয়ে গিয়েছিল, কিন্তু নাচ বেঁচে ছিল আমার নিজের মধ্যে। কারণ আমি যখন একা থাকতাম তখন আমি নাচতাম, সেটা কিন্তু শুধু নিজের জন্যে। এবং দেখো, মাঝে প্রথম দিকে না আমি খুব ভাবতাম যে রিল বানাবো, তারপর দেখলাম এত মানুষ এত রিল তৈরি করে না, এটার কোনো দরকার নেই। নাচটা আমার নিজের, ওটা আমি। এবং ওটা কোথাও আমার ভেতরটাকে, আমার দেখো সমস্ত ইন্দ্রিয় বলো, সমস্ত চক্র বলো, সবটাকে আমাকে আনন্দ দেয়। এন্ডরফিন রিলিজ হয় নিঃসন্দেহে, সাইন্টিফিক জায়গাও রয়েছে, কিন্তু নাচ আমাকে ভালো রাখে, তো সেটা আমি নিজের জন্য করতাম। কিয়াকে চেষ্টা করছি নাচের মধ্যে রাখার, কারণ নাচ কিছু করার জন্য নয়, কোথাও প্রমাণ করার জন্য নয়, কোনো কম্পিটিশনে যাওয়ার জন্য নয়, নিজেকে ভালো রাখার জন্য। এবং কোথাও গিয়ে না নিজের এই জায়গাগুলো থাকলে, যখন জীবন যুদ্ধে তুমি খুবই দেখবে মানে শ্রান্ত ক্লান্ত, তখনও দেখবে মনের মধ্যে কোথাও একটা ছোট্ট কোনো গুনগুন করছে গান, কোনো তাল, এবং কোথাও ওই দুঃখের সময় তুমি ভালো আছো। তো আমার এটা বারবার মনে হতো, এবং তারপর না আমি সত্যি বলো, আমি আমি প্রে করছিলাম যে যদি কেউ আমাকে নেয়, কোথাও একটা অনুষ্ঠান হয়। সেই সময় সৈকত আমার জীবনে এলো, এবং আমি কিন্তু একবারও ভাবিনি। এটা আমাদের দ্বিতীয় শো। প্রথম শোর দারুণ শো হয়েছিল, এবং সৈকত না ভীষণ আহ হুটোপাটি করে বটে, কিন্তু বাচ্চা ছেলে, এবং কিন্তু ওর মধ্যে না একটা অদ্ভুত ভালো কাজ করার নিষ্ঠা রয়েছে। এবং ওর যে পাগলামিটা রয়েছে না, আমি পাগল শব্দটাই ব্যবহার করলাম, আমরা সবাই একটু আধটু, সবাই আমাদের সবার মধ্যে রয়েছে, আমার মধ্যেও আছে, সেটা ওর মধ্যে বেশ ভালো আকারে রয়েছে। এবং আকারে রয়েছে বলেই কিন্তু এত বড় প্রোডাকশন নির্দ্বিধায় সেকেন্ড টাইম নামিয়ে ফেলছে। সবটা একা নিজের কাঁধে, আমাদের কোনো স্পন্সর নেই, কিন্তু আমরা কিন্তু কোথাও কোনো স্পন্সর চাইনি, সবটা ও একার কাঁধে নিয়ে নামাচ্ছে এটা।
এবং দেখো আমি করছি, ও কখনো আমাকে একবারও বলেনি কোনোদিন দেখবে কোথাও থেকে স্পন্সর পাওয়া যায় কিনা, কোনো দিন ও আমায় বলেনি। যেটা আমি কিন্তু ওকে সম্মান করি, কারণ আমরা সবাই জানি এখন চারদিকে যে ধরনের শোজ হয় 7 থেকে 8টা স্পন্সরশিপ আমরা দেখতে পাই, বিভিন্ন রকমের ছবিতে তাদের লোগোতে আমরা জানতে পারি। এই ছেলেটি কিন্তু একা হাতে লড়ছে, একা লড়ছে, এবং তার সঙ্গে ওর কিছু ভালো বন্ধু আছে যারা ওর সেনাপতি, মন্ত্রী, সব রকম বলতে পারো। সবাই মিলে ওরা লড়ছে এবং আশা করছি মানুষ আসবে, মানে আখেরে লড়া তো একটি কারণে। পুজোর আগ দিয়ে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি মানে মঞ্চে। তো তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে অনেকদিন ধরে আমার মাথায় ঘুরছে যে আজকাল কিন্তু দুর্গার কনসেপ্টটাই কোথায় গিয়ে মহালয়া, টিভিতে মহালয়া পাল্টে গিয়েছে, এটা অনেকদিন ধরেই ভাবছি। ছোটবেলার দূরদর্শনে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের, সারনেম ঠিক বললাম তো, সংযুক্তা বন্দ্যোপাধ্যায় তো, সেই ছোটবেলায় দেখা দূরদর্শনের সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের মহালয়া, মা দুর্গার মুখ, সেটা কিন্তু আমরা মনে হয় না কেউ এখনো ভুলে গেছি। মা দুর্গা তাকেই বলে যার মুখ কেউ ভোলে না, যা চোখ বন্ধ করলে চোখের সামনে ভাসে। এখন আমার বন্ধু বান্ধবেরা অনেকে মা দুর্গা হয়েছে। দেখো মা দুর্গার না একটা আদল আছে, তুমি যদি একটু পড়ো তাহলে বুঝবে মায়ের যে শারীরিক গঠন, তা কিন্তু কোনোভাবে রোগা, পাতলা, ছিপছিপে, টিংটিঙে, আহ যদি বলো বাংলায় নিতম্ব বলে, নিতম্বহীন নয়। তার কিন্তু সুন্দর শরীর, তার কিন্তু লাস্যময়ী শরীর, কিন্তু তার মধ্যে কিন্তু তার দমন করার ক্ষমতা আছে। ঠিক যেমন আমাদের মায়েদের, বাড়ির মায়েদের সর্বদিক সমানতালে সামলানোর ক্ষমতা আছে। তাই যখনই আমি ছোটবেলার মহালয়ার কথা মনে করি, চার্ম ছিল, এত চ্যানেল ছিল না, একটি মাত্র চ্যানেল যেখানে অতি কষ্ট করে একটা মহালয়া, বা রাত 4টের সময় উঠে, এখনো আমি ওটা হয়তো ভিডিও সাউন্ড রেকর্ডিং করা, মানে ওই স্পটিফাইতে শুনি, কিন্তু আমি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া, তার একটা কম্পিটিশন হতে পারে না। আমার সন্তানও সেটা শোনে, আমার মনে হয় আমার সন্তানের সন্তানও সেটাই শুনবে। তাই এটা আমার মনের মধ্যে থেকে গেছে। যতই বড় বড় মানে ওই বিশাল বিশাল কম্পিউটার কি বলে বলো, ভিএফএক্স টিএফএক্স দিয়ে মহালয়া হোক না কেন, সাধারণ নর্মাল নৃত্যনাট্যের মহালয়া আমার মনে এখনো টিকে আছে, কারণ তার মধ্যে নবরস ছিল। এখন এখন যেটা হয়ে গেছে, মায়ের যে নবরস, মায়ের যে বিভিন্ন রূপ, সেটাই তো ধরা পড়ে না। শুধু সাজালেই তো মা দুর্গা হয় না, তাকে তো আসল সেই অভিনয়টাও করতে জানতে হবে। আমি কাউকে ছোট করলাম না, আমার সবাই বন্ধু বান্ধব, সবাইকে খুব ভালোবাসি, সম্মান করি, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। আমরা সেই পুরোনো মহালয়া ভালোবাসি, আমি তো বাসি ভাই। আমার সেই মহালয়া যদি একবার রিপিট টেলিকাস্ট হয়, আমি বসে দেখতে রাজি আছি। মানুষ আজকাল মানে বড্ড বেশি পাল্টে গিয়েছে। আমরা কিছুদিন আগে একটা ঘটনা দেখেছি যে মানে ডোনা দিকে, আমাদের ডোনা গাঙ্গুলিকে কিভাবে ট্রোল হতে হয়েছে, সে মঞ্চে নেচেছে তার চেহারা নিয়ে, মানে সবকিছু নিয়ে, তুমি জানো সেটা, তোমার কাছে এসে পৌঁছেছে খবর। হ্যাঁ, এখন ঋতুদি হচ্ছে। তো এই বিষয়টা কনীনিকা বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখছে আজকে দিনে দাঁড়িয়ে, নৃত্যশিল্পী হিসেবেই আমি বলবো। দেখো যারা ট্রোলড হয়ে যায়, আমি শুধু এইটুকুই বলতে পারি, ভাই পড়ো না, কারণ যারা লিখছে তাদের নিজস্ব অনেক ফ্রাস্ট্রেশনস আছে, তাদের নিজস্ব অনেক কামনা বাসনা আছে যেগুলো পরিপূর্ণ হয়নি। সেই কারণেই তাদের এত অঢেল সময় যে মানুষ অন্যকে নিয়ে বিবরণ দিতে বা কটাক্ষ করতে বসে। আমার কথা হচ্ছে, আমি উদাহরণ দিয়েই বলছি, রচনা বন্দ্যোপাধ্যায় যদি আরবানায় থাকে, তাতে কার কি এলো গেল, তিনি যদি বলেও থাকে তাতে কি আসে যায়? তাকে এত ছোট করার অর্থ কি, আমি মানে বুঝে উঠতে পারি না। সে তো সত্যিই এতগুলো সিনেমায় কাজ করেছে, সে তো সত্যিই অমিতাভ বচ্চন, সে অনেক খেটে বড় হয়েছে, আমরা সবাই জানি। আমরা তাকে কাঁচের দেয়ালে প্রথম সিরিয়ালে দেখেছিলাম যখন আলফা বাংলা ছিল। সে খেটে বড় হয়েছে, সব জায়গায় খেটে রোজগার করেছে। এখন সে একটা দলে যোগ দিয়েছে বলেই সে নেগেটিভ হয়ে গেল, এটা তো উচিত নয়। আমরা মানবিক জায়গা থেকে কি ঠিক কাজ করছি? ঋতুদি যদি একটা সুন্দর পোশাক পরে সে যদি ক্যারি করতে পারে, কার কি এলো গেল? সে পেট চেপে রেখেছে কিনা, নিঃশ্বাস নিচ্ছে কিনা, ক্লিভেজ দেখা যাচ্ছে কিনা, সে কি করছে, মিমিক করছে, ভাই নিজে কিছু করে দেখানোর দম রাখো। অন্যকে ছোট করে কি বড় হওয়া যায়? এটাই আমি বুঝে উঠতে পারি না। মানে আমার খুব অবাক লাগে যখন আমি দেখি এইভাবে মানুষ ট্রোল করছে। আমি তো বিশ্বাস করি এটাকে পজিটিভলি দেখি। এত বড় একটা শো শুরু হলো, সবাই কিন্তু রচনাদির কথা বলে যাচ্ছে, যে করছে তার কথা বলছে না কেউ। দ্বিতীয় জায়গায় তুমি দেখো ঋতুদির হোয়াট এভার সেড এন্ড ডান, সবসময় ঋতুদি নিউজে আছে। সুতরাং আমি সেটাকে হ্যাটস অফ জানাই। অলওয়েজ আমি ছোট থেকে শুনে এসেছি, ব্যাড পাবলিসিটি, নেগেটিভ পাবলিসিটি অলসো আ পাবলিসিটি, লেট দেম ডু ইট। আমি তো পড়িও না, না আমার ক্ষেত্রে কি হয়নি, অনেকবার হয়েছে। আমি যখন নর্মাল একটা মানে লাইভ গেছিলাম,
বাচ্চা স্ট্রলার নিয়ে, তাতে অনেক মানুষ স্ট্রলারের মানে বোঝে না অনেকেই। প্রথমত শিক্ষাগত জায়গা থেকে অনেক অসুবিধে আছে। তো ঠিক আছে, না জানো না বোঝো, হতেই পারে, কিন্তু তুমি অন্যকে ছোট করে কি আনন্দ পাও, ওই আনন্দ যেটা বাড়ি থেকে পাওয়া যায় না, সেই আনন্দটি পেয়ে মনে হলো এই তো সৌরভ গাঙ্গুলিকে 4টে বাজে কথা বললাম, ভাই সৌরভ গাঙ্গুলিকে শুনিয়ে দিলাম। সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি, একদমই তাই। টোনা গাঙ্গুলি টোনা গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণা সেনগুপ্ত। ভাই যে যেখানে সে নিজের জায়গায় তৈরি করেছে, খেটে তৈরি করেছে, সেটা কেউ পাইয়ে দেয়নি। সুতরাং ছোট করে তুমি তাকে নিচু করতে পারবে না। তুমি যদি সেই জায়গায় বুঝতাম তুমি লড়ে ওপরে উঠবার চেষ্টা করছো, আমি অর্থ বুঝতে পারতাম। 4টে কমেন্ট পাস, ওই তো রাস্তায় তো আগে কিছু মনে আছে আমরা ইভ টিজিং বলতাম, যেটাকে If teasing, ইট ইজ হ্যাঁ। অলমোস্ট লাইক ইভ টিজিং, রাইট? আমাদের কলেজ লাইফে খুব শব্দটা শব্দটা ছিল যে হ্যাঁ। ভাই সাবধানে চলাফেরা করবি, ছেলেরা ইভ টিজিং, ইটস অলমোস্ট লাইক ইভ টিজিং। এখন তো আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম হলো আমাদের রাস্তা, তাই তো? সেই রাস্তায় দাঁড়িয়ে 4টে লোক 4টে বাজে কথা বলছে, তাহলে কি আমি ফিরে তাকাবো না তো, উত্তর দেবো না তো, মাথা ঘামাবো না, তাকে উত্তেজিত হয়ে গেলাম। দেখো বাকিদের গুলো পরে আমি এই উত্তেজিত, কারণ আমার খুব রাগ হয় যখন, দেখো এরা আমার সবাই সিনিয়র, কিন্তু আমার মনে হয় দেখো যদি জুনিয়র কেউ বলে, এটা উচিত নয়। সবার বাঁচার অধিকার আছে। মানে আমার এখনো মনে আছে, আমাদের এক বন্ধু, সে এখন নেই পৃথিবীতে, সে যখন প্যান্ডেমিক চলছিল একটা নাচ করেছিল, সেইটা নিয়ে সে যা ট্রোলড হয়েছিল সেই সময়, তুমি, তারপর সে মারা যায় পরের দিকে। তুমি কল্পনা করতে পারবে না। আমার কথা হচ্ছে একজন মানুষ গৃহবন্দী, সে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য গান চালিয়ে সে নাচছে, সেই নাচটা তোমার দেখতে ভালো না লাগলে সোয়াইপ করো না, নিচে যাও না, অন্য কিছু দেখো না। তোমাকে কে বলেছে 4টে বাজে কমেন্ট করতে? অধিকার কে দিয়েছে? এটাও তো কোনো অংশে যখন পাপ পুণ্যর কথা বলি, এটাও তো এক ধরনের পাপ, তাই না? অন্য মানুষকে ছোট করা। যাই হোক, এখন পাপ পুণ্যের গল্প ছাড়াও আমি এখন অন্নপূর্ণায় রয়েছি, সেই জন্য পাপ পুণ্য হ্যাঁ, ভবিষ্যৎ ওই জন্যই তো। মাইথোলজি সবকিছু নিয়ে ভাবছি। তবে কোথাও গিয়ে মা অন্নপূর্ণা জেগে উঠেছে আমাদের সামনে। অন্নপূর্ণা জেগে উঠেছে। সিরিয়াসলি আমি এইটুকুন বলতে পারি, এই অনুষ্ঠানটি লাস্টবার যখন আমি করেছি তখন আমার মনে হয়েছে এটার পাবলিসিটির দরকার আছে। কারণ ছেলেটি খেটে তৈরি করছে এবং যে পরিমাণ নিজের গ্যাঁটের পয়সা খরচা করছে, ওর পাশে মানুষরা এসে না দাঁড়ালে মানুষ কত, মানে দেখো রাজার খাজনা, রাজার পয়সাও ফোড়ায়, তাই না? খরচা করতে করতে কিছু টাকা যদি ওর উঠে আসে, কিছু টাকা যদি ও বাড়ি নিয়ে যেতে পারে, আমি খুব খুশি হব মানুষ হিসেবে, শিল্পী হিসেবে। কারণ আমরা শিল্প শিখেছি নিঃসন্দেহে, কিন্তু এটাই আমরা পেট চালাতে, এটাই আমাদের পেট চালায়। সুতরাং একটি মানুষ যদি রোজগার করতে পারে কিছু, যে তুই সে লগ্নি করেছে, সেটা আমার জন্য খুব গর্বের বলে মনে হবে। আমার ঠিক দুটো প্রশ্ন বাকি আছে। 1 নম্বর সেটা হচ্ছে গিয়ে, তোমার কি নিজের ইচ্ছে রয়েছে নিজে এরকম ভাবে একটা দল গড়ে নিয়ে নিজের কোনো প্রযোজনা নিয়ে আসার? এখন খানিকটা ফ্রি হয়েছো টেলিভিশন থেকে, আবার আমরা দেখতেও পারি, সেটারও কোনো নিশ্চয়তা নেই, দেখতে চাই আমরা। তবু তোমার কি কোনো ইচ্ছে রয়েছে এর মধ্যে? না, বেশি নেই। চাপ হয়ে যাবে। বেশি চাপ হয়ে যাবে। দেখো অনেক কিছু চাইলেও আমি এই মুহূর্তে করতে পারি না, কারণ আমার, আমি বললাম যে ফুল টাইম বাড়ির কাজ, ফুল টাইম আমি মা। মানে একটা সাবজেক্ট না পড়ালে মনে হয় এই রেট আমি পড়াইনি, মাথার মধ্যে চলতে থাকে। সেটা এখন সবে 2 এ পড়ে। সুতরাং এই চাপ আমার বাড়বে, মানে ও যখন 9 এ উঠবে আমিও 9 এ উঠবো। যারা মা হয়েছি তারা প্রত্যেকে আমরা জানি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই ভালোবাসার জায়গাগুলো আমি এইটুকু জানি, ঈশ্বর বা ইউনিভার্স যদি কেউ থেকে থাকে, সে ঠিক আমার এই আনন্দগুলোর ব্যবস্থা করে দেবে। নিজের প্রোডাকশনে এই মুহূর্তে আমি নামতে পারবো না, তার কারণ তার জন্য অনেকটা পয়সা লাগে, আর দ্বিতীয় কারণ হলো আমার সময় খুব সীমিত। যদি কেউ তৈরি করে তার পাশে আমি দাঁড়াতে রাজি আছি। আর মানে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় সংস্কৃতি নিয়ে যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে, যেভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা মানে চলছে, সংস্কৃতি শিক্ষা সবকিছু, সেটা নিয়ে কি বলবে? সংস্কৃতিটাই বলো। দেখো একটা তো প্ল্যানিং চলছে, যতক্ষণ না 6টা মাস যাবে, যতক্ষণ না প্র্যাকটিক্যাল, এখনো থিওরি চলছে, প্র্যাকটিক্যাল জায়গাটা দেখতে হবে। কারণ দেখো আমরা সবাই জানি যে রাজনৈতিক দলই আসুক না কেন, রাজনীতি হলো রাজনীতি, সেটা তুমিও জানো আমিও জানি, সেটা কর্মক্ষেত্রেও হোক, বাড়ির ভেতরে হোক, বা রাজ্যের জায়গা থেকে হোক না কেন। তাই সেই জায়গায় দাঁড়িয়ে যতক্ষণ না আদপে এটা কাজে লাগছে, আমি এই বিষয় নিয়ে কিছু বলতে পারবো না। আমি তবুও আশা রাখছি যা ঘটেছে তা যেন আর না ঘটে, এবং ঘটতে তো আমরাই দিয়েছি। এরকম যখন ঘটার সিচুয়েশন যদি তৈরি হয়, আমরা যেন সেটার ঘটতে না দিই। মাথার উপর জল চলে যাবার পরে কেন আমি বাঁচতে পারছি না, সেটা যেন আমরা না বলি। অন্যায় হলে প্রতিবাদ প্রথম দিন থেকে করতে হয়, তাই অনেকের কাজ থাকে না,
কিন্তু লড়তে তো হবে, লড়া বন্ধ করে দিলে তো বাঁচতে ভুলে যেতে হয়। সুতরাং আমি এইটুকুই বলতে পারি, 6টা মাস না গেলে এই যে এত প্ল্যানিং হচ্ছে, এত রকমের সব কমিটি তৈরি হচ্ছে, আদপে কতটা ভালো হচ্ছে, কতগুলো মানুষ কাজ করতে পারছে, কতগুলো প্রোডাকশন বা ইনস্টিটিউশন বা প্রডিউসার ডিরেক্টর নতুন জায়গা পাচ্ছে, বা নতুন এই যে আমাদের মতো শিল্পীরা যারা দিন আনি দিন খাই, এরকম তো অনেক মানুষ আছে কাজ না থাকলে পয়সা নেই। না আমার এখন এখন আমি কাজ যদি না করি আমার পয়সা নেই, আমি টিভি করছি না, সুতরাং যতক্ষণ না সিনেমা আসবে আমার এরকম হাজার হাজার শিল্পী আছে, তারা কি করবে? তাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা যায়, সুতরাং এই পরিকল্পনাটা হোক, হওয়ার পর আমি বুঝবো যে হ্যাঁ, যে ঠিক আছে, ঠিক দিকে এগোচ্ছে এবং মানুষ মানুষের পাশে আছে। থ্যাংক ইউ সো মাচ। দর্শককে কি বলবে? থ্যাংক ইউ, আমি এইটুকুই বলতে চাই। 12ই জুলাই শো উত্তম মঞ্চে, ঠিক বিকেল 6:30টায়। দয়া করে আসুন, টিকিটের খুব কম দাম, কিন্তু আপনারা আসুন, আমি চাই আপনারা এসে শোটা দেখুন, ধন্য করুন আমাদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কলিদি, থ্যাংক ইউ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।